বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়া বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলী নওয়াজ মাহমুদ খোয়াম, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, এবং তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। শনিবারে জাতীয় ঐকমত্য কমিশন তাদের সংলাপের সূচনা করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, এবং সরকারের যে ভাষ্য সেটা হচ্ছে যে তাদের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় অধ্যায় শুরু। আর সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন হবে, এটা বিষয়ে তারা আশাবাদী। আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন করছি যে আপনারা আসলে কতটা আশাবাদী এই সংলাপের সাফল্য, নির্বাচন যেটা বিএনপি মহাসচিব আশা করছেন যে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন হবে? এই কথা তো ঠিক যে আমাদের জুলাই আগস্ট বিপ্লবের পরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে আসলে সরকার কতদিনে এইখানে একটা রাজনৈতিক একটা সমঝোতা বা রাজনৈতিক একটা সমাধান এইখানে এনে দেবেন। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে আমাদের দেশে একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, এবং এখানে রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক যে স্থিতি অবস্থা, এটা তো এখনও তৈরি হয়নি। নানা ধরনের কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে। সে কারণে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন দেখা দিচ্ছে, নানা রকম কথাবার্তা হচ্ছে, নানা রকম আলোচনা বিভিন্ন মহলে হচ্ছে। তা আমরা যাচ্ছি কোথায়? তো ভালো খবর হচ্ছে আলোচনাটা শুরু হয়েছে, আগেও কয়েকবার কথাবার্তা হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক আলোচনা শুরু হলো। আমি তো আশাবাদী যে সরকার তার অবস্থানটা বুঝবেন। যারা এখন সরকারে আছেন তারা তাদের অবস্থান এবং কর্তব্য কী সে সম্পর্কে তারা বুঝবেন, এবং সেটা বুঝেই এটার একটা রাজনৈতিক সমাধানের জন্যে একটা যেটা জরুরি, যে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের মতামতের প্রতিফলন যাতে হয়, তাদের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যে কাজটি, সেটাই তারা তাদের প্রধান কাজ হিসাবে নেবেন। অনেক কথা হচ্ছে বাজারে যে কবে দেবেন, কবে করবেন, তবে আমি আশা করি যে তারা খুব তাড়াতাড়ি করবেন, কারণ দেশের অবস্থা তো ভালো যাচ্ছে না। আপনি আইন শৃঙ্খলার ক্ষেত্রে বলেন, অর্থনীতির ক্ষেত্রে বলেন, সামাজিক যে অস্থিরতা তৈরি হয়েছে নানা রকমভাবে, সেগুলো সমাধান করার জন্য এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু সেটেল হবে না। তো সুতরাং সেটা করার জন্যে যে আলোচনা শুরু হয়েছে, সেই আলোচনার ভেতর দিয়ে খুব তাড়াতাড়ি এটা শেষ হবে। যৌক্তিক সময় মানে এখন এক একজনের কাছে এক এক রকম, কিন্তু মানুষের যেটা পারসেপশন, যৌক্তিক সময় বলতে মানুষ কিন্তু খুব লম্বা সময় বিবেচনা করে না, খুব তাড়াতাড়ি। এখন প্রত্যেকটা মানুষই বুঝতে পারছে যে এটার একটা রাজনৈতিক সমাধান দরকার। তো সেদিক থেকে এই আলোচনার ভেতর দিয়ে আমার ধারণা, আমি আশা করতে চাই, আমি হতাশ হতে চাই না, আশা করতে চাই যে যারা এই সমস্ত কাজে আছেন, সরকার এবং তার সঙ্গে যারা আছেন, তারা এই বাস্তবতা বুঝেই যত দ্রুত সম্ভব এখানে একটা সমাধান করার একটা ব্যবস্থা করবেন। বিশেষ মোহাম্মদ শাহ আলম, আপনার কাছ থেকে শুনতে চাই, প্রায় 26টি রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছিল, যদিও এটা সূচনা, প্রথম প্রাথমিক আলোচনা, এবং প্রায় শখানেক নেতা এই আলোচনায় গিয়েছিলেন। আপনি কতটা আশাবাদী? আমি প্রথমে চ্যানেল আইয়ের যারা শ্রোতা দর্শক তাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল তৃতীয় মাত্রায় আপনারা যারা পরিচালনা করেন তাদেরকে ধন্যবাদ জানাই। এখন আশাবাদী না, এটা বিষয় না। বিষয়টা হলো দেশে একটা নির্বাচন মানুষ দেখতে চায়, সেখানে এটা কালক্ষেপণ করা মানে এটা কালক্ষেপণ হোক, এটা মানুষ চাচ্ছে না। বিএনপি বলছে যে ন্যূনতম সংস্কার করে
একটা নির্বাচন অতি দ্রুত দেওয়া দরকার। এটা বিএনপির বহুজন বলছে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। আমি বলবো যে এটা বিএনপির বিষয় না, এটা একটা জাতীয় আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে যে আজকে নির্বাচনটা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যমতের কথা বলছেন, প্রথমে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিটা কীভাবে হবে, এখানে নানা ফোর্স আছে। তারা বলছে যে প্রথমে তারা মানে রাষ্ট্রপতিকে সরাইতে চাইলো, সেখানে বিএনপি ডিফার করলো। তারা এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে না জাতীয় সরকার আগে? জাতীয় নির্বাচন আগে। তাহলে এখানে ঐক্যমত কেমনে হবে? এখানে তো ঐক্যমতের জায়গা আমি দেখি না। তাইলে এত বিতর্কের যে কাউন্টার পোজ করা যে জাতীয় নির্বাচন আগে না লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে, সংস্কার আগে না নির্বাচন আগে, এই যে মানে কাউন্টার পোজ করার যে বিষয়গুলো চলছে, বিতর্ক চলছে এবং বিতর্ক চলছে না, বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, এটা তো ঐক্যমতের লক্ষণ আমি দেখি না। কোনো দিক থেকে এটা ঐক্যমতের লক্ষণ দেখা যাচ্ছে না। তাহলে দেশটাকে বের করতে হলে কি করা দরকার? দেশটাকে বের করতে হলে একটা ইমিডিয়েট নির্বাচনের ব্যবস্থা করা দরকার। এটা নিয়ে মানে কি বলে যে ড্র্যাগ করা, নিজের মতো করে ড্র্যাগ করা, সেই ড্র্যাগ করাটা হলো খুবই ক্ষতিকর হবে দেশের জন্য। এক একজন এক একদিকে ড্র্যাগ করতে চাচ্ছে। যেমন জামাত বলছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করতে হবে, নাগরিক কমিটি বলছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করতে হবে, কোটা আন্দোলনে ওরা বলছেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে করতে হবে। এটা কি মোটামুটি একই সূত্রে বাধা? এরা তো আমি মনে করছি যে একই সূত্রে তারা গাঁথা বাধা। এদের বোধহয় এক ঝুড়িতে ডিম না রেখে বহু ঝুড়িতে ডিম রাখার মতো বিষয়। এটা পিপল পারসেপশনে এটা দাঁড়িয়ে যাচ্ছে আর কি। পিপল পারসেপশন এরকমই। তো এই নির্বাচনটা এসেনশিয়াল এটা আমাদের জাতির জন্য। এইখানের মধ্যে এইটাতেই মানে দেশটাকে বের করার অন্য কোনো ওয়ে আউট আমি আর দেখি না। এই হলো মানে বিষয়টা। এখন কেননা বলছি, দেখেন এখানে যে চাঁদাবাজি, তারপর হলো যে সিন্ডিকেট, যে একটা মানে চেইন আছে, সেটাকে গভর্নমেন্ট ভাঙতে পারে নাই। তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। ঐক্যমতের কথা আমরা বলছি এখানে, বা অন্তর্বর্তীকালীন সরকার বলছেন, এখানে ডেভিল হান্ট, অপারেশন ডেভিল হান্ট যেটা শুরু হয়েছে, সেটা যদি ইম্পার্শিয়াল না হয়, জাতি তো ঐক্যবদ্ধ হবে না। এটা ইম্পার্শিয়াল হইতে হবে, দলমত নির্বিশেষে যারা অপরাধী তাদেরকে এখানে পিক আপ করতে হবে। কিন্তু এখন ইতিমধ্যে পিপল পারসেপশন যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো এটা একতরফা হচ্ছে। তো একতরফা হলে জাতি কীভাবে ঐক্যবদ্ধ হবে? কোনো দলের বিষয় না। পিপল পারসেপশনে তো পিপলকে তো এক হইতে হবে, মানুষকে এক হইতে হবে, শুধু দলের বিষয় তো না। তাইলে এখানে তো পিপল ভাগ হয়ে যাচ্ছে, বা অন্য কাউকে আপার হ্যান্ড দেওয়া হচ্ছে। তাহলে অন্য কাউকে যদি আপার হ্যান্ড দেওয়া হয়, অন্যদেরকে যদি অন্য মানে একতরফা হয়, যেটা আমি বলছি, অন্যদেরকে যারা অপরাধী, এখানে যে 32 নম্বর যে ভাঙলো, 32 নম্বর যে ভাঙলো, হ্যাঁ 32 নম্বর তো হাসিনার বাসভবন ছিল না। 32 নম্বর তো বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবন ছিল। 32 নম্বর এর ব্যালকনিতে দাঁড়িয়েই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হয়েছে। ওখানে ব্যালকনিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সেখানে ভাষণ দিয়েছেন। তাই এইটি একটা বাঙালি জাতির একটা মানে ঐতিহ্য, স্বাধীনতার ঐতিহ্যের একটা প্রতীক।
সেটাতে ভাঙা হলো এবং 2 দিন ধরে ভাঙা হলো বুলডোজার দিয়ে। সরকার তো এইটা চেয়ে দেখলো, আর্মি সেখানে গেল, আর্মি কোনো প্রতিরোধ করলো না, আর্মি কোনো উদ্যোগ নিল না। উদ্যোগ নিল না, না উদ্যোগ নিতে পারলো না, এই প্রশ্নটাও তো আছে। উদ্যোগ নিল না, না উদ্যোগ নিতে পারলো না। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে এখানে যারা অপরাধী, এগুলো তো ভিডিও ক্লিপ আছে, টেলিভিশনে আছে, অমুক আছে, সমুক আছে, যে এগুলো যদি এদেরকে পিক আপ করা না হয়, তাহলে তো অপারেশন মানে মানে ডেভিল, হ্যাঁ, মানে হার্টের যে অপারেশন চলছে, আরও তো অপারেশন হয়েছে, মানে বাংলাদেশে হয়েছিল, যে আমরা ক্লিন হার্ট অপারেশন দেখেছি, হ্যাঁ, মানে র্যাবের গুম, হত্যাকাণ্ড, আয়নাঘর, এগুলো যেগুলো আছে মানুষ এগুলো সব দেখেছে। তো মানুষের এই বিটার এক্সপিরিয়েন্স আছে। তাহলে এটাও যদি ফেল করে যায়, তাহলে দেশ কোথায় যাবে? তো এইগুলো পিপল পারসেপশনটা প্রধান বিষয়। তো ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস সরকার সম্পর্কে যে পিপল পারসেপশন এখন দাঁড়াচ্ছে, এটা যদি আমরা চাই না ব্যর্থ হোক, এটা যদি মানে নেগেটিভ হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়, তাহলে মানুষের ভরসার জায়গা আর কোথায়? এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখা। জি, এটা আলী নাজম মোহাম্মদ খোয়াম আপনি শুনছিলেন। অনেকগুলো প্রসঙ্গ সামনে এসছে। আপনি নিজে স্থানীয় সরকারের ব্যাপারে যথেষ্ট উৎসাহী একজন মানুষ। এখন আজকে বিতর্ক হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন আগে না জাতীয় সংসদ নির্বাচন আগে। আপনি নিজে ছাত্রনেতা ছিলেন, আজকে বিতর্ক হচ্ছে ছাত্রদের নামে কতিপয় ছাত্র এখন রাজনৈতিক দল করতে চাইছে। সেই দল করা ক্ষমতায় থেকে করলে কিভাবে নেবে, আর ক্ষমতার বাইরে গিয়ে তারা কিভাবে করতে পারে। কারণ কিংস পার্টির কথা অনেকেই বলছেন, এবং আবার এই ছাত্রদের কিছুটা যে অবদান নেই অভ্যুত্থানকালীন সময়, সেটাও একটা মাথায় রাখার ইস্যু। এবং আরেকটা হচ্ছে আদর্শিকভাবে অনেকেই মনে করছেন যে বাংলাদেশকে একটা ভিন্ন ডিরেকশানে নিয়ে যাবারও চেষ্টা কোনো মহলের আছে, যেটা উনি মিস্টার শাহ আলম অত্যন্ত ভালোভাবে বলছেন, যে কেউ হয়তো এক ঝুড়িতে অনেক ডিম রাখছে। শুনলে মনে হয় যে অনেক কণ্ঠস্বর চারদিক থেকে একই রকম, আসলে একই, এবং আকার আয়তনে বা সাইজে খুব বড় কিছু নয়, কিন্তু প্ল্যাটফর্ম অনেকগুলো তৈরি হয়ে গেছে। হ্যাঁ, যেখানে আপনার পার্টি একটা, ওনার পার্টি একটা, কিন্তু হয়তো আমার কাছে খুবই অদ্ভুত লাগছে যে আসলে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের দেশে তো অনেক ঘটনা ঘটেছে, তাই না? হেন ঘটনা নাই কিন্তু ঘটেনি, তাই না? তো প্রত্যেক ঘটনার ফলাফল কী বা তার পরিণতি কী, সেটা কিন্তু আমরা জানি। আমার মনে হয় যে খুব কম দেশ পাবেন যেখানে এত কিছু হয়েছে, খুব কম দেশ পাওয়া যাবে। তো সেখানে আমার অদ্ভুত লাগে সেটা হচ্ছে যে আমাদের এই সমস্ত ঘটনাবলী থেকে আমরা কেউ আসলে কিছুই বুঝতে চাচ্ছি না। এখানে আমাদের ছেলেরা, নো ডাউট যে আপনার জুলাই আগস্টের আন্দোলন সংগ্রামে আমাদের ছেলেদের বিরাট ভূমিকা আছে, কিন্তু তার পেছনে গত 17 বছরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কিন্তু দীর্ঘ আন্দোলনের একটা এই দীর্ঘ পথ, এই আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে তাদেরকে আসতে হয়েছে, এবং নানা নির্যাতন, নানা রকম নিষ্পেষণের ভেতর দিয়ে কিন্তু তারা এসছেন। সব কিছু মিলে জুলাই আগস্টে এটা একটা পরিণতি লাভ করেছে। আমাদের দেশে ধরেন 52 থেকে শুরু করে বিভিন্ন সময় ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু ছাত্ররা আন্দোলন করার পরে লেখাপড়ায় ফিরে গেছে। এইবার একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে যে ছেলেরা এবার সরকারের অংশ হয়েছে, যেটা আগে হয়নি। এবার তারা সরকারের অংশ হয়েছে। তার সরকারের অংশ হওয়ার কারণে এখানে একটা খুব মিশ্র পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে। একে তো হচ্ছে যে ন্যাশনাল গভর্নমেন্ট না কি গভর্নমেন্ট, এটা গভর্নমেন্ট নিজেই ডিফাইন করতে পারে না, যদিও গভর্নমেন্ট আন্ডার কনস্টিটিউশন, কিন্তু গভর্নমেন্ট এখানে কাজ করছে। কিন্তু এখানে যে অবস্থাটা তৈরি হয়েছে, এখানে যে সংগ্রাম বলি, বিপ্লব বলি, আমরা যাই বলি, গণ অভ্যুত্থান বলি, তারপরে এখানে স্থিতি অবস্থা আসার জন্য যে ধরনের যেটা বলছিলাম আমি সমঝোতা হওয়া দরকার, সেটা হচ্ছে না। ফলে এই ছেলেরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় যে ধরনের
প্রশাসনের মধ্যে বা বিভিন্ন জায়গায় যে খবরদারি করার চেষ্টা করছে, এতে একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হচ্ছে। এটা কিন্তু খুবই সত্য যে আমি খেয়াল করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছেলেরা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা যেভাবে এখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে যে কায়দায়, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি এটা খুব ঠিক না, এর ফলাফল খুব ভালোভাবে মানুষ কিন্তু নিচ্ছে না। ফলে এইটার একটা সমাধান কিন্তু হওয়া দরকার। ওই যে আমি আবার আগের কথাই যাই, এটার একটা রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত এই সমস্ত কাজগুলো হলে 1/11-এর যে তিক্ততা আমাদের তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে, সেটা ফেরত ওই যে 1/11-এ যেভাবে হলো, যে সেনাবাহিনী ক্ষমতায় এসে যে বিভিন্ন রকম কাজ করলো, তার ফলে যে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া হলো, সেই প্রতিক্রিয়ার ফলে কিন্তু দেখা গেল যে আর এক রকম পরিবেশ তৈরি হলো। তো এখানেও কিন্তু এরকম একটা পরিস্থিতি যে উদ্ভব হবে না, নট দ্যাট। তো সেই জন্য আমার মনে হয় যারা জুলাই আগস্টের বিপ্লবে সে গণ অভ্যুত্থানে সম্পৃক্ত ছিল, তাদেরও বিষয়গুলো বোঝা দরকার। রাজনৈতিক পলিটিক্যাল সোসাইটি বলতে আমরা যেটা বুঝি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল, ভাই তো সিপিবির সভাপতি, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি খুব ভালো জানেন যে রাজনৈতিক মহলেই কিন্তু এখানে একটা বিপর্যয়ের মধ্যে পড়েছে। সুতরাং যারা এখন ক্ষমতায় আছেন তাদের উচিত হচ্ছে রাজনৈতিক মহলটাকে এই বিপর্যয় থেকে একটা লাইনে উঠায় নিয়ে আসা, যেটা লাইনচ্যুত হয়েছে। কারণ রাষ্ট্র পরিচালনা হলো অনেকগুলো বিধিবদ্ধ নিয়ম অনুসরণ করেই। একটা বিধিবদ্ধ নিয়ম অনুসরণ না করে কিন্তু একটা রাষ্ট্র পরিচালিত হয় না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যখনই তার ব্যত্যয় ঘটে বা অন্য কোনো পথে বা পন্থায় আমরা এটাকে করতে চাই, তখন কিন্তু সেখানে বিপর্যয় হবার সম্ভাবনাই খুব বেশি থাকে বা বিপর্যয় অনিবার্য হয়ে ওঠে। তো সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনাকে বুঝতে হবে। ধরেন নানা রকম কথাবার্তায় একটা কনফিউশন তৈরি হচ্ছে যে দীর্ঘমেয়াদী সংস্কার, স্বল্পমেয়াদী সংস্কার, কবে করবেন, কবে দিবেন, স্থানীয় সরকার আগে না পরে, এই সমস্ত বলার কারণে লোকজনের মধ্যে একটা সন্দেহ তো তৈরি হচ্ছেই যে উনি চাচ্ছেন কি। এই যে একটা ঘটনা ঘটলো, এত বড় একটা ঘটনা ঘটার পরে আমাদের রোড ম্যাপটা কি, কবে তাহলে আমরা কোন প্রক্রিয়ায়, কোন পদ্ধতিতে আমরা আবার একটা ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে করতে পারবো, সেটা তো খুব পরিষ্কার করতে হবে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি, এটা হলো রাষ্ট্র, এবং এই রাষ্ট্রটা একেবারে বিজ্ঞানসম্মতভাবেই পরিচালনার জন্যে রাষ্ট্রবিজ্ঞানে নানা রকম পথ পদ্ধতি এখানে বলা আছে। তার ব্যত্যয় যেখানে ঘটেছে সেখানেই কিন্তু খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সুতরাং এইখানে যারা আছেন ক্ষমতায়, তাদের উচিত হবে যে এই জিনিসগুলো বোঝা, একেবারে রাজনৈতিক বিজ্ঞান, হ্যাঁ, রাজনৈতিক বিজ্ঞানের জায়গা থেকেই বোঝার চেষ্টা করা যে আসলে কোন কাজটা কিভাবে করতে হয়। প্রত্যেকটা কাজের একটা নিয়ম আছে, ঘর বানানোর একটা নিয়ম আছে, একটা গাড়ি তৈরি করার, গাড়ি চালানোর একটা নিয়ম আছে। যে কোনো কাজ বলেন একটা পদ্ধতিতে চলে। সুতরাং রাষ্ট্রও একটা পদ্ধতিতে চলে। সেখানে রাজনৈতিক দলকে যদি আপনি এরকম একটা বিব্রতকর বা একটা ভিন্ন পথে পরিচালনা করতে চান, সেটা তার জন্য খুব ভালো পরিণতি বয়ে আনবে না। আরেকটা কথা হচ্ছে কি, যে এই যে লোকাল গভর্নমেন্ট এই কথাটা বলছেন, কেন বলছেন আমি জানি না। দেশের সংকটের একটা সংকটের প্রধান অপ্রধান দিক থাকে, যে প্রধান দিকটা কি, অনেকগুলো প্রবলেম হয়তো আমার সামনে আছে। তো সেই সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যাটা কি, আমার খুবই জামাতে ইসলাম যে স্ট্যান্ডটা নিয়েছে, আমি খুবই চিন্তিত হচ্ছে যে আসলে ওনারা কি চাচ্ছেন। ওনারা এই যে লোকাল গভর্নমেন্টের নির্বাচনটাকে আগে করতে বলছেন, আরও কিছু কিছু অর্গানাইজেশন তারা বলছে, তারা কি বুঝে বলছেন না বুঝে বলছেন? জামাত ইসলামের মতো দল এটাকে কেন এত প্রলং করতে চাচ্ছেন? এখানে রাজনৈতিক
সমাধানের হয়তো তারা এর থেকে এক ধরনের বাড়তি সুবিধা পাচ্ছে। আমি ওটা বলছি যে এইখানে তারা কি চাচ্ছেন, তারা কি চাচ্ছেন যে একটা লম্বা প্রক্রিয়ার ভেতর দিয়ে গেলে তারা বেনিফিটেড হবেন? এই চিন্তা যদি করে থাকেন, এটা খুবই ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। কারণ একটা রাজনৈতিক দল হিসেবে তার প্রধান দায়িত্বই থাকবে যে রাজনীতিটার যে যেটা ডিরেলড হয়েছে ওটাকে একটা লাইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা যদি উনি করেন, কোনো দল করে, তাহলে বুঝবে যে রাজনৈতিক সততার জায়গা থেকে সেটা উনি করছেন। তো ওনারা বলছেন যে স্থানীয় সরকার আগে, যেটা বলছিলাম আমি, যে অনেকগুলো প্রবলেম আমার সামনে থাকবে। তার মধ্যে একেবারে প্রধানতম সমস্যা হচ্ছে আজকে একেবারে গণতন্ত্রের একদম মৌলবাণী প্রধান কথা, সেটা হচ্ছে জনগণের শাসন, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া। এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য একটা মাত্র পথ, সেটা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে পছন্দ করে তার হাতে ক্ষমতাটা দেওয়া। এর বাইরে তো আর কোনো পথ নাই। সুতরাং সেখানে আজকে এই প্রধানতম সমস্যাটাকে বাইপাস করে আজকে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আগে দেন, এইগুলোর মধ্যে তো কিন্তু কারণ এত হয় না, এর মধ্যে যে সততা নেই, এর মধ্যে যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, এটা তো ধরেন আমাদের মতো আপনাদের মতো লোকজনের বোঝার কষ্ট তো হয় না। আমার মনে হয় সাধারণ লোকজনেরও বুঝতে এটা কষ্ট হয় না। একটু আমি বলে দিই, সেটা হচ্ছে যে জামাতে ইসলাম এই কথাটা বলার কারণে যে বাড়তি সুবিধা নিতে চাচ্ছে, যে মনে করছে যে এইটা হলে নাম্বার ওয়ান হচ্ছে জামাত ইসলাম একটা এই সততার সঙ্গে এই কথাটা বলছে না। দেশের সামগ্রিক যে প্রবলেম তৈরি হচ্ছে, দেশের একটা ভয়ানক সমস্যা তৈরি হচ্ছে, একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, একটা পলিটিক্যাল ক্রাইসিস, এইটার মাত্রা সম্পর্কে ওনাদের বোঝা উচিত, প্রত্যেকেরই বোঝা উচিত, যে এই মাত্রাটা বুঝে যে ওনারা এটাকে যদি একটা সমাধান করার জন্যে মূল সমস্যার জায়গায় হাত না দেন, সেটা হচ্ছে জনগণের শাসন কায়েম করা, সেইখানে হাত নিয়ে দিয়ে বাড়তি সুবিধা নেওয়ার জন্যে হেন তেন যে কথাই বলবেন, সেটা তাদের জন্যও ক্ষতি হবে, দেশ রাষ্ট্রের জন্যও ক্ষতি হবে। আমাদের খুবই অভিজ্ঞতা শেখ হাসিনার যে পরিণতি হলো শুধুমাত্র এই কারণে যে উনি রাষ্ট্রটাকে রাষ্ট্রের মতো চলতে দেননি, উনি গণতন্ত্রটাকে গণতন্ত্রের মতো চলতে দেননি। সুতরাং তার নিষ্ঠুর নির্মম পরিণতি আমাদের সামনে কেবলমাত্র আছে। সুতরাং যারাই ভিন্ন পথে বাংলাদেশটাকে নেওয়ার চেষ্টা করছেন, আমি মনে করি যে তাদের জন্য খুবই বিপদ অপেক্ষা করছে। জি, মিস্টার শাহ আলম, এখানে যেটা হলো, এবং কেউ কেউ মনে করেন যে ছাত্রদের এই যে ভূমিকা, সেটাকে আসলে ছাত্র তো আর কোটি কোটি ছাত্র সবাই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে নেই। 28টার মতো ছাত্র সংগঠনই আছে বাংলাদেশে ক্রিয়াশীল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও যারা ছিলেন তারা একসঙ্গে এখন সবাই নেই, সমন্বয়টা সবাই সবাইকে চেনেনও না। বাট যারা লাইমলাইটে আছেন তাদেরকে তারা কারো দ্বারা ব্যবহৃত হচ্ছেন বা কেউ কেউ তাদেরকে ব্যবহার করবার চেষ্টা করছে। আমি গতবারও বলেছিলাম একটা কথা, যে শেখ হাসিনার গণবিরোধী গণতন্ত্র বিরোধী যে সরকার, তার বিরুদ্ধে এখানে ছাত্র জনতার এটা বিপ্লবও না, স্বাধীনতাও না, দ্বিতীয় স্বাধীনতার বিষয় না, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছিল। সেখানে যে এই যে একটা পার্টিকুলার মুভমেন্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সাথে মিলেছিল মানুষের সামগ্রিক যে পুঞ্জীভূত বিক্ষোভ, সেটার সাথে কানেকশান হয়ে গেছিল। সেটার কারণে এই হাসিনা সরকারের পতন হয়েছে। এখানে মানুষের মূল বিষয় যেটা ছিল 14, 18, 24 মানুষ ভোট দিতে পারে নাই। এখানে আন্দোলনের মূল বিষয় হলো গণতন্ত্র, ডেমোক্রেসি মানুষ চায়, ভোট দিতে মানুষ চায়, এটাই হলো মূল বিষয়। এটি গোয়িং অন, এটা শেষ হয়ে যায় না। এই আকাঙ্ক্ষাটা কিন্তু বহমান, এটা চলছে। এখন গণতন্ত্রের যে এনিমিকে 5 তারিখ পর্যন্ত শেখ হাসিনার ফেসিস্ট গভর্নমেন্ট হলো গণতন্ত্রের এনিমি, এবং সেখানে ঐক্যটা ছাত্রদের ঐক্যটা একটা জাতীয় চরিত্র ধারণ করেছিল। কিন্তু এখন সেই ঐক্যটা আর নাই, যেটা আপনি বললেন, সেটি ভেঙে গেছে। এখন কেন ভেঙে গেল? ভাঙলো কারা?
ভাঙলই তো এই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তারা কিছু তো হিডেন এজেন্ডা নিয়ে আসলো। সেই হিডেন এজেন্ডা ৭২-এর সংবিধান কবর দেবে, ৪ নীতি বাতিল করবে, জাতিসংগীত নিষিদ্ধ করবে, নানা বিতর্ক এটা নিয়ে আসলো। এই বিতর্ক নিয়ে আসার ফলেই সাধারণ ছাত্র সমাজ যারা এখানে এসেছিল তারা কিন্তু সরে গিয়েছে। এর ফলে এরা তাদের সাথে আর নাই। এখন তাইলে এই দাবিটা তারা এনে কার লাভ করলো? পতিত স্বৈরাচারের তো তারা লাভ করলো। তাইলে পতিত স্বৈরাচারের দোষর কারা? এই যে আমাদেরকে বিভিন্ন জন বলে যে একটু ঈদের উদের হলে বিভিন্ন সাংবাদিকদেরকেও বলে বা যারাই বলতেছে হুমকি দে, তাইলে এই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানে চলে গিয়েছে, কিন্তু এখনও তো ফ্যাসিস্ট কণ্ঠ যেটা সেটা তো খুবই আরও প্রবল, ভীষণ প্রবলভাবে মানুষের সামনে চেপে বসেছে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ডেমোক্রেসির আকাঙ্ক্ষা গোয়িং অন, সেটাকে কিভাবে প্যাসেজ দিয়ে বাইর করা যায় সেই কাজটা আমাদেরকে করতে হবে, দেশকে করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। কিন্তু এখন আমাদের পাওয়ার সেন্টার কোথায়? এখন বর্তমান যেটা পাওয়ার সেন্টার আমরা দেখতেছি, আমি যেটা মনে করি সেটা হলো সরকার এবং বৈষম্য এখন আমি তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্ররা এটা এখন জোরাজোরি করে আছে। এটা একটা পাওয়ার সেন্টার। বিএনপি তার প্রশাসনে তার কিছু লোকজন মানে এই যে চেঞ্জ হওয়ার ফলে মানে সচিব ডিসি এগুলো বসেছে, হ্যাঁ, ক্ষমতার এখানে বিএনপিরও একটা শেয়ার হোল্ডার এবং বিভিন্ন স্তরে তার প্রভাব আছে, আবার জনসমর্থন আছে বিএনপির। আর জামাতও এই মানে চেঞ্জের বেনিফিশিয়ারি। প্রশাসনে তারা বিভিন্ন জায়গায় তাদের ভাবাদর্শী ক্যাডার, আদার ক্যাডার এগুলো তারা এখানে আছে, তারা এটা এনজয় করছে, জামাতও এটা এনজয় করছে, আমরা সেটা দেখছি এইখানে। এবং তাদের আবার বহু রকমের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান আছে, তারা হেলথে আছে, মানে শিক্ষাতে আছে, তারা ব্যাংকে আছে, তারা ক্ষুদ্র ঋণে আছে। জামাত গভর্নমেন্ট উইদিন দি গভর্নমেন্ট ইকোনমিক্যালি এই জায়গাটা আছে, যেটা বিএনপি আওয়ামী লীগ ওইভাবে না, জামাতের এইখানে একটা জায়গা আছে। তাই এইখানে আবার তাদের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শ মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক, এইটা আমরা দেখি। আর একটা শেয়ার হোল্ডার এক্স আর্মিদের একটা মুভ আছে, সেটাও আমরা শুনতে পাই, মানুষ এটা বলে, তাদেরও একটা মুভ আছে, তারাও একটা মুভ করছে। এখানে সুশীল সমাজদের এনজিওদের একটা সেন্টার আছে। এখানে আমরা দেখি ভারত আমেরিকার একটা বৃহৎ মানে বড় প্লেয়ার, তারাও এখানে তাদের একটা রোল আছে। তাহলে এখানে দেশটাকে যদি বের করতে হয়, সব আছে, আমি বুঝলাম এখানে সব আছে, কিন্তু যার যার অবস্থানে আছে, কিন্তু যদি দেশটাকে বের করতে হয়, একটা দমবন্ধ অবস্থা দেশে একটা দমবন্ধ অবস্থা চলছে। এটা সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, তারপরে সাধারণ মানুষ বলেন, ব্যবসায়ী বলেন, একটা দমবন্ধ অবস্থায় দেশে মানুষ গত 6 মাস ধরে স্বৈরাচার চলে গেছে বা ফ্যাসিস্ট শক্তি মানে পতন হয়েছে, কিন্তু দমবন্ধ অবস্থাটা মানুষের মানে দেশ থেকে তো যাচ্ছে না। এখান থেকে এই দমবন্ধ অবস্থা থেকে মানুষ একটা মানে আছে, মানুষ একটা ব্রিদিং স্পেস চাচ্ছে, একটা ব্রিদিং স্পেস বাংলাদেশের মানে বাংলাদেশকে বাঁচানোর জন্য, জাতিকে বাঁচানোর, দেশকে বাঁচানোর জন্য আমি দৃঢ়তার সাথে বলবো একটা ব্রিদিং স্পেস দরকার। এবং সেই ব্রিদিং স্পেস উইদাউট ডিলে, অন্তর্বর্তীকালীন সরকারকে উইদাউট ডিলে, কোনো কিছু ড্র্যাগ না করে, ইফস অ্যান্ড বাটে না দেখে, ইফস অ্যান্ড বাটের সময় চলে গেছে। আপনি কি মনে করছেন এই যে ঐকমত্য প্রতিষ্ঠার যে প্রয়াস তারা নিয়েছে সেটা হবে? না, আমি তো মনে করি না ঐকমত্যের জায়গাটা তো মানে সংবিধানের প্রশ্নে আছে, বহু সংস্কার, মানে 6টা সংস্কার কমিশনের রিপোর্ট, ওখানে তো বহু ডিফারেন্স আছে। এখানে ঐকমত কিছু বিষয় ঐকমত্য প্রতিষ্ঠা, কিছু বিষয় ঐকমত হইতে পারে, কিছু আমরা সেই জন্যই বলতাম ন্যূনতম সংস্কার, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, প্রশাসন, ইমিডিয়েট এই সংস্কারটা করে। ওনারা যে বলছেন যে জাতীয় নির্বাচনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন, তো লোকাল গভর্নমেন্ট ইলেকশানে জাতীয় নির্বাচনের জন্য সংস্কার দরকার, লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য সংস্কার দরকার নেই, এটা আগে করে ফেলতে চাচ্ছেন।
ওখানে তো ফান্ডামেন্টাল সংস্কারের প্রয়োজন আছে, লোকাল গভর্নমেন্ট এনভায়রনমেন্ট বিষয়ে সাংবিধানের সাথে জড়িত আছে, তাহলে ওইটা কেন আগে করতে চান? তাহলে এখানে হিডেন এজেন্ডা কি? কাকে সুবিধা দিতে চাচ্ছেন? এখানে তো লোকাল গভর্নমেন্টের তো মানে এই উপদেষ্টা কে, মানে ওইখানে হাসান আরিফ ছিলেন, উনি তো ভদ্রলোক মারা গেছেন। এখন আসিফ মাহমুদ, হ্যাঁ এখন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ, ছাত্র। হ্যাঁ, তো এখানে কি আরো ম্যাচিউর লোক দরকার মানে ছিল না? আমার প্রশ্ন এগুলো এগুলো থেকে, সেই জন্য তো বিএনপি বলতেছে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না হয়, হ্যাঁ, তাহলে নির্বাচন করতে কোনো নিরপেক্ষ সরকারও প্রয়োজন হইতে পারে। ফখরুল সাহেব সেটা বললেন। হ্যাঁ, তাইলে এই প্রশ্ন ফখরুল সাহেবকে কেন করতে হলো? ফখরুল সাহেবকে, এই ভদ্রলোককে কেন করতে হলো? রাজনীতিতে বহুজন বলে যে মানে ফখরুল সাহেব বেশ ভদ্র, এটা বলে মানুষে বলে, আমি দেখি। তাহলে এই ভদ্রলোককে কেন বলতে হলো? এর অন্তর্বর্তী মানে সরকারের অ্যাক্টিভিটির কারণেই তো এই শব্দটা অবজেক্ট থেকে আসছে, বাস্তবতা থেকে সে এটা আসছে, সেজন্য তাকে ওনাকে সেটা বলতে হলো। আমি ফখরুলের মানে পক্ষে বলছি না, কিন্তু বাস্তবতা এটা। তাহলে দেশকে যদি বাঁচাইতে হয় এবং দেশটা যদি নির্বাচনে অতি সত্বর না ঢুকে, শুধু ডিসেম্বর না, ডিসেম্বরের আগেও পসিবল, আর উনি যদি যতই ডিলে করে, তাহলে উনি নির্বাচন করে যেতে পারবেন কিনা, এটাও আমাদেরকে রাস্তাঘাটে, আমরা তো রাস্তাঘাটে থাকি, ডিলে করলে উনি নির্বাচন রাস্তাঘাটে থাকি, তো মানুষের সাথে মিশি, মানুষ তো সেটা আমাদেরকে প্রশ্ন করতেছে যে আসলে নির্বাচন করে উনি যেতে পারবেন কিনা। তাহলে উনি নন্দিত, হ্যাঁ, এখন যদি নিন্দিত হয় তাহলে তো জাতির জন্য এটা মানে দুর্ভাগ্য হবে এবং ভীষণভাবে। আর আমি মনে করি যে উইদাউট ডিলে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে দেওয়া দরকার। এর মধ্যে দিয়ে, আর এটা যদি না হয়, দেশটা একটা ফেইল স্টেটের দিকে চলে যেতে পারে। আমাদের দেশটা এই ফেইল স্টেটের দিকে চলে যেতে পারে। কেননা এত সহজ তো না, এখানে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে না, একটা মানে রেগুলার গভর্নমেন্ট ছাড়া দেশি বিদেশি বিনিয়োগ আসবে না। এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না দেশে একটা রেগুলার গভর্নমেন্ট ছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি। আর এই যে সিন্ডিকেট এবং চাঁদাবাজি, দায় তখন বিএনপিকে নিতে হবে। বিএনপির লোকরা যদি চাঁদাবাজি করে, এই মুভমেন্টের একটা ভালো দিক আছে, ছাত্র জনতার একটা মুভমেন্টের একটা ভালো দিক আছে। সেই ভালো দিকটা হলো যে যাই গভর্নমেন্টে আসুক, হাদিনার কায়দায় দেশটা চালাইতে পারবে না। এটা হলো এই মুভমেন্টের এই শত হাজার শহীদের আত্মদানের ফলে, এটাই হলো অ্যাচিভমেন্ট। আমি এরা এত অ্যাম্বিশাস কেন? আপনি এত আশাবাদী হচ্ছেন কেন? ৭১-এ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, ৮০-র দশকে জীবন দিয়েছে, ৯০-এর অভ্যুত্থান, সংশোধন তো অনেক কিছু হয়নি বলে এটা রেজিস্ট্যান্স যে আসুক ক্ষমতায়, রেজিস্ট্যান্স কিন্তু এবার এত ব্যতিক্রম মনে হচ্ছে কেন? একটু ব্যতিক্রম মনে হচ্ছে যে কেননা এটা মানুষ কিন্তু খুবই সজাগ, খুবই সচেতন, সজাগ, এবং মানুষ মানে ৭১, ৭২, ৭৩, ৭৪ নাই, মানুষ খুবই সজাগ এবং মানুষ দেখতেছে তাদের ইয়ং জেনারেশনও খুব সজাগ। সেদিক থেকেই একটু আশাবাদ মানে এইখানে আছে, এটা আমি দেখছি। এরা এত অ্যাম্বিশাস হয় কেন? আমরা তো ৬৯ গণ অভ্যুত্থানের ছাত্র কর্মী ছিলাম, ৬৯ গণ অভ্যুত্থানের, ৯০-তে এরশাদ পিরিয়ডে ২বার জেল খাটছি, ৮৭, ৮৩। তো আমরা এবং মানে ৯০-র ছাত্র আন্দোলনেও তো অ্যাম্বিশাস ছিল না, তারাও তো গভর্নমেন্ট চেঞ্জ করছে। ৬৯-এ আইয়ুব খানকে আমরা তুলার বস্তার মতো উড়িয়ে দিয়েছি, মানে ফিল্ড মার্শাল আইয়ুব খানকে, সেখানেও তো ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, তারা তো অ্যাম্বিশাস ছিল না। তারা অ্যাম্বিশাস হওয়াতে তারাই তো আবার বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, সেজন্য তারা রক্ষা কবচ চাচ্ছে শঙ্কিত হয়ে। তাহলে এই জায়গায় তো তারা যাওয়ার দরকার ছিল না, তারা তো হিরো থাকতে পারবো। এইখানে যদি না ঢুকে গভর্নমেন্টে পার্টিসিপেট না করে তারা তো হিরো থাকতে পারতো, তারা শঙ্কিত হতো না, এই হিরো হয়ে যেতে পারতো, কিন্তু তারা তো হিরো হচ্ছে বলে আমার মনে হয় না। মিস্টার খোয়াম, একই কথা, একই কথা, একই কথা যে আমাদের আপনার বিএনপি কি ঠিকঠাক মতো চলবে যদি ক্ষমতায় যায়? আর তার আগে প্রশ্ন হচ্ছে যে নির্বাচন
কবে হবে, হবে কি না, যেমনটা মিস্টার শাহ আলম বলছিলেন, ওনারা যদি দ্রুত না করতে পারেন, ওনারা নির্বাচন আদৌ করতে পারবেন কিনা সেটা প্রশ্ন। এই সরকার না পারলে নিরপেক্ষ সরকার, সেই সরকার কিভাবে গঠিত হবে, অনেক জটিলতার মধ্যে পড়ে যাচ্ছে বাংলাদেশ। না, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি একেবারে হাল ছেড়ে দিতে চাইনি। আমার এখনো পর্যন্ত ডক্টর ইউনূস, ওনার প্রতি একটা আস্থা আছে। উনি অনেক দেশ বিদেশ ঘোরা মানুষ, তো মানে বয়স বেশি হলেও আপ টু ডেট লোক কিন্তু, তাই না? আমাদের সাথে আমাদের জেনারেশনের যে গ্যাপ একটা আছে, মানসিকতার গ্যাপ, চিন্তার গ্যাপ, সেটা উনি বিভিন্ন দেশে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ফোরামে কাজ করেছেন। তো আমার মনে হয় যে উনিও এই সমকালীন ব্যাপারগুলো যে বুঝবেন না তা না। এই জন্য আমি একেবারে হাল ছাড়তে চাই না। ওনার আশেপাশে যারা আছেন তাদের নানা ধরনের তারা অ্যাম্বিশাস হতে পারে, নানা রকম ইচ্ছে থাকতে পারে, কিন্তু আমি মনে করি যে নিশ্চয়ই উনি ঠিক কাজটা করবেন। তো এটা না করে তো আমাদের কোনো উপায় নেই। যেটা আমাদের শাহ আলম ভাই বললেন যে মানুষের সঙ্গে উনি মেশেন, আমরাও মিশি, মানুষের পালসটা বুঝতে হয়। মানুষের পালসটা হচ্ছে যে এইখানে এটার একটা সমাধান হওয়া দরকার। এটা যে সমাধান হচ্ছে না, সেই কারণে মানুষের মধ্যে যে একটা মানে বিব্রতকর পরিস্থিতি, এটা আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা সৃষ্টি করবে। এখন অসন্তোষ আস্তে আস্তে মানুষকে একটা মুভমেন্টের দিকে নিয়ে যায়। সেদিকে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না। এখানে যেটা হচ্ছে যে এই অবস্থা থাকার কারণে আপনার এই যে চাঁদাবাজির কথা বললেন না, এই সমস্ত বিষয় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, যদিও আমাদের দেশের পলিটিক্যাল গভর্নমেন্ট ধরেন যে আওয়ামী লীগে চাঁদাবাজি বলেন, লুণ্ঠন বলেন, তার একেবারে চরম জায়গায় গেছে, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এক ধরনের কিন্তু আত্মজিজ্ঞাসা চলে। পলিটিক্যাল পার্টি এক ধরনের একটা কিন্তু কারণ খোঁজার চেষ্টা করে। আমরা গত 50 বছরে নানা ঘটনা ঘটলেও আমরা যে এখন যে আমরা ভাববো না, নট দ্যাট। এখন এই সময়ে এসে যে এই টেকনোলজির যুগে, এই নতুন যুগে, এই সময় এসে যে আমাদের চিন্তা অত স্লো কাজ করবে তা কিন্তু না, অত ধীর গতিতে কাজ করবে না। এখন চিন্তাটা আমাদের জেনারেশনের, আমাদের লোকজনের অনেক দ্রুতই কাজ করবে। সেই কারণে আমার মনে হয় যে এখানে এই যারা এই ঘটনার পরে, জুলাই আগস্টের পরে যারা ক্ষমতায় আসবেন, তারা নিশ্চয়ই তারাও তাদের কাজের পরিণতি বুঝেই তাদের কর্মপন্থা নির্ধারণ করবেন। ঠিক আছে? কারণ আমরা এর পরিণতিটা বুঝতে পারছি, 75-এর পরিণতি, হ্যাঁ, তারপরে আপনার এই যে বিভিন্ন সময় এরশাদের পরিণতি, এরশাদ বিরোধী আন্দোলনে আমরা লড়াই করেছি, কেমন বিভিন্ন সময়ে আমাদের যে অভিজ্ঞতা আছে, সেখান থেকে রাজনৈতিক দলগুলো একটা পরিশীলিত জায়গায় যে দাঁড়াবে না, আমি তা মনে করি না। বিভিন্ন দেশে বিভিন্ন ঘটনার ভিতর দিয়েই রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের জনবান্ধব কর্মসূচি কিন্তু গ্রহণ করে, জনগণ খুশি করে ক্ষমতায় থাকার কাজ সেটা করে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের এখানে যারাই ক্ষমতায় আসে, ক্ষমতায় বসেই কিন্তু তারা আর জনগণকে রাজি খুশি করে পুনর্বার ক্ষমতায় থাকার চেষ্টা করে না। কম বেশি নানা রকম ইঞ্জিনিয়ারিং, নানা রকম কায়দা কানুনের একটা আশ্রয় নেওয়ার চেষ্টা করে, যেটা আমরা দেখলাম। একেবারে সর্বশেষ যেটা দেখলাম সেটা তো খুবই মর্মান্তিক, যে ভোটাধিকার কিভাবে হরণ করা হলো, মানুষের মৌলিক অধিকার কিভাবে হরণ করা হলো। এই ডেঞ্জারাস। এই যে জাতিসংঘের প্রতিবেদন বের হলো, আয়নাঘরের যে প্রতিবেদন, আয়নাঘরের যে রিপোর্টটা বেরোলো, প্রায় 1400 মানুষ মরে গেল। আমাদের ধরেন যে ভাষা আন্দোলনে 4 জন মারা গেছে বিভিন্ন সময়। 71 বাদ দিলে এরকম ম্যাসিভ আকারে এইরকম লোক কিন্তু মারা যায়নি এত অল্প সময়ে, এত একেবারে স্বল্প সময়ের মধ্যে 80টা বাচ্চাই মারা গেছে। হ্যাঁ, মারা গেল। 12.5% বাচ্চাই মারা গেছে এর মধ্যে, বাচ্চা, মহিলা, মানে নিষ্ঠুর নির্মমতা। দেখলাম যে ভ্যানের উপরে বাচ্চাদের তুলে দিয়ে আগুন দিয়ে পোড়ায় দিচ্ছে। তো এই যে কাজগুলো হলো, এই কাজগুলো করে,
রাজনৈতিক দলগুলো এগুলো তো দেখছে যে, এবং এই সমস্ত ভ্রান্তির কারণে কোথায় ঠেকে, তার পরিণতি কোথায় গিয়ে তার নৌকা ভেড়ে কোন সাগরে ডুবে যায়, এটা তো আমরা দেখলাম। সুতরাং আমি মনে করি যে এই যুগে, এই সময়ে, এই বিজ্ঞান প্রযুক্তির যুগে রাজনৈতিক দলগুলো এই দীর্ঘ পথের থেকে একটা অভিজ্ঞতা তারা নিশ্চয়ই নেবেন। আমি শাহ আলম ভাইয়ের সাথে একেবারেই একমত যে খুবই দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া উচিত। এই হ্যান ত্যান এইটা ওইটা করে মানে সংস্কার কি সংস্কার, মানে একেবারে মানে কিয়ামত পর্যন্ত সংস্কার, এই সমস্ত কথা বলে আসলে ওনারা নিজেদেরকেই ছোট করছেন এবং নিজেদেরকে বিপদেও ফেলছেন। সুতরাং আমি মনে করি দেশকে যদি কেউ ভালোবেসে থাকে, রাষ্ট্রকে যদি কেউ ভালোবেসে থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার মূল মন্ত্র তাদের অনুসরণ করা উচিত। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যে সমস্ত নিয়ম পদ্ধতি এই পর্যন্ত মানুষ লড়াই সংগ্রাম করে অর্জন করেছে, তো সেগুলো অনুসরণ করাই তাদের উচিত। সেটার ক্ষেত্রে আমি আপনার সঙ্গে একমত যে যত দ্রুত সম্ভব আসলে নির্বাচন করে দেওয়া উচিত। এবং নভেম্বর ডিসেম্বরের কথা বলছেন, আবার এইটা ওইটা বলছেন, এইগুলো করার কোনো মানে নাই। লোকাল গভর্নমেন্ট এইটা আমি মনে করি, আমি লোকাল গভর্নমেন্টে ছিলাম অনেক দিন, আমি মনে করি লোকাল গভর্নমেন্ট নিয়েও গভর্নমেন্ট লেভেলে অনেক আলোচনা হওয়া দরকার। গভর্নমেন্টের আমাদের কমিশন করেছে, কিন্তু ধরেন 5 টায়ারের গভর্নমেন্ট আমাদের, এইগুলোর অভিজ্ঞতা তো আমাদের ভালো না। সুতরাং এই কমিশনের উচিত হবে একটা ভালো সময় নিয়ে এগুলো আরও ভালো করে চিন্তা ভাবনা করে করা উচিত। সবচেয়ে আগে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার, দেশ জাতি জনগণের স্বার্থে। জি, মিস্টার শাহ আলম, ক্লোজিং রিমার্কস। আচ্ছা, একটা কথা এখানে বলা দরকার, আজকে যে শেখ হাসিনার এই মানে যে দুর্নীতি, মানে দলীয়করণ, এর ফলে আজকে শেখ হাসিনা তার ছোট বোনের মেয়ে টিউলিপ, যে আজকে তার সংসদ সদস্য মন্ত্রিত্ব সংসদ এগুলো সব বাতিল হয়ে গেল এবং ভিক্টিমাইজড হয়ে গেল। শুধু এই বিষয় না, শেখ হাসিনা সে তো নিজে শুধু যায়নি, আজকে আমাদের দেশের তার এই কর্মকাণ্ডের ফলে আমাদের 52, 71 এগুলো, আমাদের 72-এর সংবিধান, 4 নীতি সবগুলোই আজকে বিপদগ্রস্ত। এদেশের এই 52, 71-এর পক্ষের মানুষ যারা আছে তারা খুবই বিপদগ্রস্ত। উনি মানে শেখ হাসিনা নিজে যদি চলে যায় নাই, সব মানুষের এই সর্বনাশ করে দিয়ে গেছে। এবং তারই কারণে আজকে আমরা যেটা দেখতেছি যে রাইট রিঅ্যাকশনারিদের মানে উত্থান, এটার জন্য দায়ী তো শেখ হাসিনা। এটা তো আমাদেরকে এই জায়গাটা তো বুঝতে হবে, এবং বহু মানুষ আবার এটা উপলব্ধি করছে না। এখানে যদি এইটা আমার উপলব্ধি, আমাদের এখানে পক্ষের মানুষকে এটা উপলব্ধিতে আনতে হবে, এবং এটা যে একটা অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি পিপল গভর্নমেন্ট ছিল সেটা বুঝতে হবে। কিন্তু যে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এখন যারা যে আন্দোলনটা করলো তাদের ভূমিকাও অ্যান্টি ডেমোক্রেটিক হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে তাদের আচরণের মধ্যে দিয়ে, সেটাও মানুষ দেখছে। এখন সেজন্য এই গণতন্ত্রকে যদি আমরা মানে গণতন্ত্রকে যদি, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে যদি সফল করতে চাই, এই মুভমেন্টের আকাঙ্ক্ষাকে যদি সফল করতে চাই, আমি তখনই বলছি যে ইমিডিয়েট নির্বাচন। তাহলে ইমিডিয়েট নির্বাচন ছাড়া দেশের মানুষ দমবন্ধ থেকে মুক্ত হবে না। একটা ব্রিদিং স্পেস মানুষ চাচ্ছে, এবং দেশ যদি ইমিডিয়েট নির্বাচনে না যায়, দেশ ফেইল স্টেটের দিকে চলে যেতে পারে, অ্যানার্কি হইতে পারে, এবং সেই অ্যানার্কির মধ্যে বিদেশি নানা ফোর্স এখানে ঢুকতে পারে। আমরা দেখি যে বঙ্গবন্ধু শেখ মুজিব এপ্রিল মাসে মানে ওই যে স্বাধীনতার পর উনি যখন আসলেন, আসার পরেই এপ্রিলেই বলতে পারলো যে মানে মিসেস গান্ধী আপনার সেনাবাহিনী নেবেন কোথায়, মানে কখন নেবেন। মাটির সাথে যদি পা থাকে তাহলে সে বলতে পারে। একটা মানে যদি মাটির জনসম্পৃক্ত সরকার থাকে, তাহলে বিদেশি পাওয়ার যে আমাদের এখানে হ্যান্ড টুইস্টিং করে, আমাদেরকে হাত মস্কায় এবং আমাদের পলিটিক্সে ইন্টারভেন করে, সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা আজকে বলতেছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে ওই গভর্নমেন্ট, যেই গভর্নমেন্ট প্রো পিপল গভর্নমেন্ট হয়,
জনসমর্থিত গভর্নমেন্ট হয়, জননন্দিত গভর্নমেন্ট হয়, সেই গভর্নমেন্টের পক্ষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার বাস্তবায়িত করা সম্ভব। অন্য কোনো গভর্নমেন্ট দিয়ে এটা সম্ভব না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মোহাম্মদ শাহ আলম এবং মিস্টার আলী নাজ মোহাম্মদকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, একটা আনডেমোক্রেটিক ফোর্সকে সরিয়ে যে সরকার এখন ক্ষমতায়, সেই সরকারকে এখন অ্যান্টাই ডেমোক্রেটিক ফোর্স হিসেবে অনেকে বলবার সুযোগ পাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঐকমত্য প্রতিষ্ঠার একটা প্রয়াস শুরু হয়েছে, লক্ষণটা ওনারা মনে করেন যে একেবারেই স্পষ্ট নয়, এবং কোনো কোনো শক্তি অপশক্তি এখন ক্রিয়াশীল, যারা বহু ঝুড়িতে তাদের টিম রেখে একটা নতুন করে পরিকল্পনা সাজাচ্ছেন তাদের নিজস্ব লক্ষ্য বাস্তবায়ন করবার জন্য, এবং তারা এই অনেকগুলো প্ল্যাটফর্ম একই সূত্রে গাঁথা। এটা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক ওনারা মনে করেন। এবং অনেক ঘটনা ঘটেছে বাংলাদেশে, এবং প্রত্যেকটি ঘটনারই পরিণতি আমার এক অতিথি বলছিলেন যে আমরা সবাই জানি, কিন্তু সেখান থেকে কেউ শিক্ষা নেয় না। যদিও দুজনই আশাবাদী যে জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা ভবিষ্যতে যারাই থাকুন না ক্ষমতায়, তারা নিশ্চয়ই সেখান থেকে শিক্ষা গ্রহণ করবার, এবং সেখানে এবার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণও সেখান থেকে রয়েছে। এবং দেশে একটা দমবন্ধ অবস্থা ওনাদের ভাষায় ওনারা বলছেন, এবং নির্বাচন যত বিলম্বিত হবে ওনারা মনে করছেন এই সরকারের দ্বারা নির্বাচন করবার সম্ভাবনা তত তিরোহিত হবে। সব মিলিয়ে দুজনেরই একটাই চাওয়া, ভালো হোক মন্দ হোক, এই 6 মাসে যা সরকার দেখিয়েছে তাতে করে তাদের সাথে একটাই পথ আছে তাদের জন্য, দেশের জন্য, সবার জন্য, সেটা হচ্ছে একটা দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। যত দ্রুত, এবং নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন, অন্য কোনো নির্বাচন নয়। যত নির্বাচন হবে সবার জন্য তত মঙ্গল হবে। নির্বাচন হলেই দেশে গণতন্ত্রের সনৈসনিক উন্নতি হবে, দেশ অর্থনীতিভাবে এগিয়ে যাবে, এমনটা মনে করবার কোনো কারণ নেই। তবে যে অবস্থার মধ্যে আছে সেখান থেকে অন্তত একটা বড় উত্তরণ ঘটবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।